প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টাইমস হেডলাইন্সে। যারা নিউজ পেপার পড়ার সময় পান না অথবা যারা নিউজ পেপার না পড়ে সংক্ষেপে মূল খবরগুলো জানতে চান, তাদের জন্য এই আয়োজন। আজকেও আমরা এটি সাজিয়েছি 5টি মূল খবর নিয়ে। আপনাদেরকে এই অনুষ্ঠানে স্বাগত। এই নির্বাচনে বিশেষ করে দুটি রাজনৈতিক জোট বেশ নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা সারা দেশে মানুষের মধ্যে, সাধারণ ভোটারদের মধ্যে যে ধরনের উৎসাহ উদ্দীপনা দেখার কথা ছিল সেরকম কোনো কিছু দেখছি না। এই বিষয়ে আমাদের একটি প্রতিবেদন ছাপা হয়েছে। এই প্রতিবেদন নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন মনির হোসেন লিটন। মনির হোসেন লিটন, এই প্রতিবেদনে আসলে কি থাকছে? কেন উৎসব আসলে ভোটারদের মধ্যে বা মানুষের মধ্যে দেখা যাচ্ছে না? ধন্যবাদ আপনাকে। আমাদের এই রিপোর্টটিতে যেটি আমরা উপস্থাপন করেছি সেটি হচ্ছে যে অতীতে যখন প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতো তখন সারা দেশে নির্বাচনী যে আমেজ, যেটিকে বলা হয়, যে উৎসব মুখর একটি পরিবেশ তৈরি হতো, এবার সেটি নেই। এবং না হওয়ার কারণগুলি বিশ্লেষণের চেষ্টা করা হয়েছে। এর মধ্যে অন্যতম প্রধান কারণটি যেটি আমাদের অনুসন্ধানে উঠে এসেছে সেটি হলো বাংলাদেশের রাজনীতিতে প্রধান দুটি দল হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ। এর মধ্যে আওয়ামী লীগ এইবারের নির্বাচনে নেই। ধরে নেওয়া হয় যে 1991-96 সালের নির্বাচনে যখন প্রতিটি দল আলাদাভাবে নির্বাচন করেছে তখন আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই 35% আশেপাশে ভোট পেয়েছে, সবচেয়ে বড় দুই দল। আর এর পরের যে দুটি দল, জামাতে ইসলামী এবং জাতীয় পার্টি, তাদের ভোট ছিল 8% কাছাকাছি বা 8% কিছুটা বেশি। এবার আওয়ামী লীগ নেই, আর না হওয়ার কারণে অন্তত 35%, যদি আমরা খুব রক্ষণশীল হিসাবেও ধরি, 35% সমর্থন পুষ্ট একটি দল নির্বাচনে না থাকায় তাদের সমর্থকরাও এই ভোট দিতে যাবে বলে মনে হচ্ছে না। এরই মধ্যে আমরা জানি যে আওয়ামী লীগ, দেশের বাইরে থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতারা এই ভোট বর্জনের জন্য তাদের সমর্থকদের বলেছে কেউ যাতে ভোট দিতে না যায়। এবং এই কারণেই আওয়ামী লীগ সমর্থকরা প্রথমত এই নির্বাচন নিয়ে তাদের আগ্রহ নেই, দ্বিতীয়ত যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তাদের জন্য, যে অনেক জায়গায় এখনও আওয়ামী লীগের সমর্থকরা রাস্তায় বের হলে মবের শিকার হচ্ছে, তাদের যাদের পদ পদবি আছে তারা গ্রেপ্তার হচ্ছে সহজে, অনেকেই গ্রেপ্তার হয়ে এখন কারাগারে। এসব কারণে আওয়ামী লীগের কোনো মানুষ নির্বাচনের ধারে কাছে নেই। আর না থাকায় একটি বিশাল অংশ, যে 35% অংশ মাঠে নেই। তার মানে বোঝা যাচ্ছে যে 2008 সালের পরে যে তিনটি নির্বাচন হয়েছে অনেকটা সেই রকমই। কারণ 2014, 2018-তে যদিও আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত ইলেকশনে গিয়েছিল, বিশেষ করে 2014 এবং 2024-এর যে নির্বাচনে বিএনপির মতো দল ছিল না, তখন যে পরিস্থিতি তৈরি হয়েছিল যে নির্বাচন নিয়ে কারো খুব একটা মাথা ব্যথা নেই, এসব কারণে এবারও ভোট নিয়ে খুব একটা আগ্রহ নেই। আর যখন এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে নির্বাচনে কে জিততে যাচ্ছে সেটি অনেকটা নিশ্চিত, কে ক্ষমতায় যাচ্ছে সেটিও অনেকটা নিশ্চিত, তখন অনেকের মধ্যেই, এমনকি এই বিএনপিরও অনেক সমর্থকের মধ্যে আগ্রহ কম থাকে মাঠে ময়দানে যাওয়ার। হয়তো তিনি ভোটের দিন ভোটটি দিতে যাবেন, কিন্তু নির্বাচনী প্রচারের সময় উনি হয়তো অংশ নেবেন না। যে উনি জানেন যে তার দল ক্ষমতায় যাচ্ছে, উনি জানেন যে তার যে প্রার্থী তিনিই নির্বাচনে জয়লাভ করবেন, তার জন্য মাঠে গিয়ে গলা ফাটানোর কোনো দরকার নেই, এরকম একটি মনোভাব। যারা নির্বাচন করছেন এবং তাদের শুধু প্রার্থী এবং তাদের সংশ্লিষ্ট যে লোকজন, এবং আমাদের দেশের আরেকটি বাস্তবতা হচ্ছে যে টাকা পয়সা দিয়ে জনসভায় লোক নিতে হয় কিংবা তাদের প্রচারে নামাতে হয়, শুধু তারাই মাঠে আছেন, এর বাইরে লোকজন খুব একটা নেই। এমনকি বিভিন্ন এলাকায় আমরা অতীতে যেটি দেখেছি যে ছোট ছোট গ্রুপে দোকানগুলিতে আলোচনা হয় নির্বাচন নিয়ে, সারাক্ষণ আলোচনার বিষয় একটাই থাকে যে নির্বাচন, কে জিততে পারে, এসব নিয়ে আলোচনা। এগুলি এবার সেই দোকানপাটগুলিতে, হোটেল রেস্তোরাঁ, এইসব জায়গায় যে আলোচনাগুলি, সেখানেও এসব দেখা যাচ্ছে না। একজন ভোটার হিসাবে ধরুন আমি গত 3 ইলেকশনে আমি ভোট দিতে পারিনি অথবা ভোট দেওয়ার প্রয়োজন পড়ে নাই, কিন্তু এইবারও আসলে আমি খুব বেশি উৎসাহ বোধ করছি না। কারণ ধরেন একটি বড় দল নেই, তারপরে নির্বাচনকে ঘিরে
ভোটকে ঘিরে এক ধরনের ভায়োলেন্স হতে পারে, একটা আতঙ্কও আছে মানুষ। এই আতঙ্কটা কি খুব বেশি কাজ করছে? আওয়ামী লীগ এবং তাদের যে সহযোগী শক্তি ছিল জাতীয় পার্টি, যারা এবার নির্বাচনে অংশ নিচ্ছে, কিন্তু তাদেরও বিভিন্ন জায়গায় যে প্রার্থী, তারাও খুব একটা বেশি মাঠে নামছে না। এবং না নামার কারণটি এই আতঙ্ক যে তাদের উপরও হয়তো বা হামলা হতে পারে, তাদেরকে গ্রেপ্তার করা হতে পারে, এইসব ভয়ে তারাও কিন্তু মাঠে খুব একটা সক্রিয় না। আমরা জানি যে উত্তরবঙ্গে বিশেষ করে জাতীয় পার্টির একটা বেশ শক্ত অবস্থান রয়েছে, কিন্তু উত্তরবঙ্গেও আমরা সেই অবস্থা দেখতে পাচ্ছি না, কারণ জাতীয় পার্টি খুব একটা মাঠে নেই। তাদের প্রার্থী আছে, কিন্তু প্রার্থীর পক্ষে সেই জোরে সোরে প্রচার নেই। এই একই কারণ যে আতঙ্ক, তারা আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, বিশেষ করে সরকারের দিক থেকেই যে আগে থেকেই ঘোষণা দেওয়া যে আওয়ামী লীগ মাঠে পেলেই, রাস্তায় আওয়ামী লীগ দেখলেই গ্রেপ্তার করা হবে, যেটি স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বলেছিলেন, এই ধরনের ঘোষণার পর মাঠে থাকার কথা না। জেল বন্দীদের মধ্যে মৃত্যুর হার, এই মৃত্যুর হার হঠাৎ করে সম্প্রতি বেড়ে গিয়েছে। এটা কেন বেড়ে গেল সে সম্পর্কে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন হুমায়ুন কবির ভূঁইয়া, আমাদের সিটি এডিটর। এই স্টোরিটাতে আসলে কি থাকছে? না, আসলে থাকছে মেইনলি প্রিজনের যে কারাগারগুলিতে যে স্বাস্থ্য ব্যবস্থা, এটা একদম মানে ভেঙে পড়েছে, কাজ করছে না, মানে খুব খারাপ অবস্থা। একে তো আমাদের দেশে যে 74টা কারাগার আছে ওভারক্রাউডেড, তো অনেক দিন ধরেই 3 গুণের বেশি। হ্যাঁ, এটা অনেক দিনের সমস্যা। আপনি শুনলে অবাক হবেন যে এই 74টা কারাগারে ডাক্তার থাকার কথা হচ্ছে 141 জন, যেটা সরকার অনুমোদিত 141 জন। এখানে আছে মাত্র 2 জন। 2 জন ডাক্তার, 74টি কারাগার। হ্যাঁ, 74টা কারাগার, 2 জন ডাক্তার। খুব ফানি ব্যাপার, খুব দুঃখের ব্যাপার অ্যাট দ্য সেম টাইম। মানে এই একটা ছোট্ট ঘটনাই রিফ্লেক্ট করে যে প্রিজন, মানে আমাদের দেশের কর্তৃপক্ষ, সরকার যে কতখানি অবহেলা করে বিষয়টাকে। একদিকে ধরুন যে 3 গুণ 4 গুণের বেশি হচ্ছে কয়েদি, এর মধ্যে ওখানের পরিবেশ ভালো না, ওখানের দুর্নীতির কারণে নানান ধরনের খাবার দাবার নিয়েও অনেক প্রশ্ন, অভিযোগ আছে। এর মধ্যে স্বাস্থ্যগত যে বিষয়টি, কেউ একজন যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার চিকিৎসাটা কিভাবে দেওয়া? চিকিৎসাটা হয় বেসিক্যালি, মজার কথা হচ্ছে, যদি মানে যেহেতু বেশিরভাগ কারাগারগুলিতেই ডাক্তার নাই, তো তারা যেটা বেশিরভাগ নাই মানে আছেই তো 2 জন। হ্যাঁ, তো তারা যেটা করে সেটা হচ্ছে যে ওই স্বাস্থ্য যে ডিজি হেলথ যে আর কি, তাদেরকে ফোন করে, ওই কনসার্ন সিভিল সার্জন অফিসগুলিতে কল করে ডাক্তার নেওয়ায় আর কি, যদি তেমন প্রয়োজন হয়। আর সন্ধ্যার পরে সেটাও সম্ভব হয় না। সন্ধ্যার পরে ডিপ্লোমা নার্সরা আছে, তারাই ভরসা, তারা ওই টেলিফোনে ডাক্তারদের সাথে কথা বলে চিকিৎসার ব্যবস্থা করে। আর খুব বেশি বাড়াবাড়ি রকমের যদি অসুস্থতা হয় তাহলে সরকারি হাসপাতালগুলিতে নিয়ে যাওয়া হয়। এখানে তো নিয়ম আছে যে প্রত্যেকটা হসপিটালেই একাধিক ডাক্তার থাকতে হবে, একাধিক নার্স থাকতে হবে, প্রয়োজনীয় ওষুধপত্র, 2 জন ডাক্তার থাকার কথা, প্রয়োজনীয় ওষুধপত্র থাকতে হবে। সেগুলো কি আছে? না, সেগুলোও নাই। যেই কারণেই প্রিজনে যেমন 2025-এ মারা গেছে 172 জন মারা গেছে প্রিজনে। ধরুন একজন প্রিজনার, তার হার্টের প্রবলেম, হঠাৎ করে ব্যথা হচ্ছে, তাকে দ্রুত হসপিটালে নেওয়া দরকার, কিন্তু এই যে ফর্মালিটিস, ডাক্তার খুঁজে বের করা, পারমিশন নেওয়া, সেটা করতে করতে তো সেই প্রিজনার মারাই যাবে। হ্যাঁ, মোস্ট অফ দ্য অনেক ক্ষেত্রেই এটা হয়। এবং আরও মজার কথা হচ্ছে যে আপনার এই 74টা কারাগারে মাত্র 27টাতে আপনার আছে, অ্যাম্বুলেন্স আছে, যেখানে প্রত্যেকটারই অ্যাম্বুলেন্স থাকার কথা। মাত্র 27টাতে অ্যাম্বুলেন্স আছে, এবং 2019 সালের পরে কোনো অ্যাম্বুলেন্স তারা সংগ্রহ করে নাই। স্টোরির আমরা তো করেছি, সেক্ষেত্রে আমাদের তো কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, তারা এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করে? তারা স্বীকার করেছে যে প্রবলেম আছে, কিন্তু অনেক দিন ধরে তারা চেষ্টা করছে, কিন্তু এটার সুরাহা হচ্ছে না। মানে কারা কর্তৃপক্ষ কি বলছে যে তারা বারবার কর্তৃপক্ষ বা সরকারকে বলছে? হ্যাঁ, তারা, এবং ডিজি হেলথ যে আর কি, সেও বলেছে যে আমরাও দীর্ঘদিন ধরে এটা নিয়ে আলোচনায় আছি, কিন্তু সুরাহা হচ্ছে না। মানে আমাদের দেশের সরকারি অফিসগুলি যে ধরনের অজুহাত সবসময় দিতে অভ্যস্ত,
সেভাবেই তারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তো দেখছি নানান উদ্যোগ নিচ্ছে, প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে দিয়ে মন্ত্রী এবং সরকারি কর্মকর্তাদের জন্য নতুন ফ্ল্যাট বানানো হচ্ছে 9,000 স্কোয়ার ফিটের। তাহলে এই বিষয়টাতে গুরুত্ব আসলে তো দেওয়া উচিত, কিন্তু দিচ্ছে না কেন? ধরুন এই প্রশ্ন আমার না, শুধু এই প্রশ্ন সবারই। সমস্যা হচ্ছে যে আপনি এখন এই ব্যাপারটা নিয়ে যদি অন্তর্বর্তীকালীন সরকারের কারোর সাথে কথা বলেন, তারা আমার ধারণা বলতে চাইবে যে অন্তর্বর্তীকালীন সরকার কয় দিক দেখবে, অথচ তারা আবার এমন কিছু কাজ করছে যেগুলি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে করার দরকার নাই। আর আমাদের যে যে প্রিজন সিস্টেমে যে এই প্রবলেমসগুলি, এগুলি তো আজকের না, অনেক দিনের, কিন্তু কার্যত কোনো পদক্ষেপই কাউকে, কোনো সরকারকেই তেমনভাবে নিতে দেখা হয় না। আমাদের একটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, সেটি হচ্ছে যে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, এবং সেটার কারণে ধারণা করা হচ্ছে যে বাংলাদেশের যে গার্মেন্টস সেক্টর, সেই গার্মেন্টস সেক্টরে প্রভাব পড়তে পারে। আসলে প্রভাব পড়বে কিনা এটা নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন মাহফুজুল্লাহ বাবু, আমাদের বিজনেস এডিটর। বাবু, এই এফটিএ বাংলাদেশের গার্মেন্টস শিল্পে কী ধরনের প্রভাব পড়বে যদি পড়ে থাকে? হ্যাঁ, প্রথম এফটিএটি আসলে তারা সব চূড়ান্ত করেছে, এখন শুধু তাদের আপনার যে যার যার পার্লামেন্টে এটা অনুমোদনের অপেক্ষায়। আর যদি এফটিএটা আপনার কার্যকর হয় তাহলে তারা হয়তো 2027-এর শুরুর দিক থেকেই ভারতে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে হচ্ছে আপনার অনেক পণ্য, যেটা ইউরোপের। আবার ইউরোপে ভারতের পোশাক, যেটি নিয়ে আমাদের কনসার্ন, যে এখন 12% শুল্ক দিয়ে ভারতীয় পোশাক আপনার ইউরোপীয় ইউনিয়নে ঢুকে, যেটা শূন্য হয়ে যাবে। আর এদিকে আমরা হচ্ছে এখন শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছি, যেটা আপনার যদি এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যায় 2029 সাল থেকে, আমাদের 29শে ডিসেম্বর থেকে আমাদের তখন গিয়ে 12% হারে শুল্ক দিতে হবে। তো গ্যাপটা হবে ধরেন $100 একটা পোশাক এখন বাংলাদেশ ভারত $100 করছে, কিন্তু বাংলাদেশের সাথে তখন ভারতের শুল্কের ব্যবধান হবে এখনকার থেকে মানে বিষয়টা উল্টো হয়ে যাবে, 24 হয়ে যাবে। এফেক্টটা শুধু 12 না, ভারতেরটা যা থাকবে আমাদেরটা তার চাইতে 24 টাকা বেশি, 24 ইউরো বেশি দিয়ে তাদেরকে কিনতে হবে ওখানকার কাস্টমারদের, হুইচ ইজ ভেরি, মানে অনেক বড় গ্যাপ। না সেক্ষেত্রে বাংলাদেশের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমরা যে অর্ডার পাই, তাতে তো এক ধরনের ইম্প্যাক্ট পড়বেই। নিশ্চয়ই তাতে পড়বে, ইনস্ট্যান্টলি হয়তো পড়বে না, কিন্তু যখন এই যে মধ্যমেয়াদী যে একটা যে এই যে আপনার ডিউটির যে পার্থক্যের কথা বললাম, এর চাপ তো অবশ্যই পড়বে। এবং যারা বাংলাদেশ থেকে এক্সপোর্ট কন্টিনিউ করতে চাইবেন তাদের তখন দেখা যাবে যে নিজেদের মার্জিন স্যাক্রিফাইস করে করে অর্ডার ধরে রাখতে হবে। যারা গার্মেন্টস ব্যবসায়ী, তাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলা হয়েছে, নিশ্চয়ই আমাদের স্টোরিতে আছে। বলেছেন। জি, তারা কি বলছেন? তারা বলছেন যে এটি আসলে এখন সমাধান একটাই, যে বাংলাদেশের উচিত হবে যদি এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যায়, জিএসপি প্লাস সুবিধার আওতায় তার যে ডিউটি সুবিধাটা, যে প্রেফারেন্সিয়াল ট্রেডটা ধরে রাখার চেষ্টা করা। এটি না করলে, আর আপনি জানেন যে ইউরোপ হচ্ছে আমাদের সবচেয়ে বড় বাজার, যে প্রায় অর্ধেকের মতো, ইউএসএ একটু বাড়াতে এখন হয়তো অর্ধেকের একটু নিচে নেমে এসছে, স্টিল দ্য বিগেস্ট মার্কেট বাংলাদেশের জন্য ইউরোপ। ধরেন এই খবরটি মানে ভারত এবং ইউ এর মধ্যে যে এফটিএটা হলো, এটা তো সরকারও জানে, তো সরকারের তরফ থেকে কি কোনো ধরনের কোনো বক্তব্য আছে? এখন পর্যন্ত আমরা পাইনি এটি আসলে প্রোঅ্যাক্টিভলি তারা, তবে জিএসপি প্লাস সুবিধার জন্য বাংলাদেশ সরকার কাজ করছে। এলডিসি উত্তরণের জন্য ব্যবসায়ীরা বলেছে যে এটা পেছানো দরকার। এটা আসলে পেছালে সেক্ষেত্রে কি আমাদের সুবিধা হবে? পেছালে সুবিধা, অ্যাটলিস্ট মানে বাংলাদেশ ক্যান বাই ফিউ মোর ইয়ার্স। মানে আমরা এখনো তো প্রস্তুত না মনে হয় ওই লেভেলে যাওয়ার না, জন্য। আমাদের কোয়ালিটেটিভ প্রস্তুতি তো একদমই খুবই খারাপ অবস্থা আর কি। আমাদের যে বিজনেস পেজ ফিনপালস, সেখানে একটি স্টোরি আজকে আমরা প্রকাশ করেছি, সেটি আমি মনে করি যে আলোচনার দাবি রাখে। ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, তারা বাংলাদেশ ব্যাংকে একটি প্রপোজাল দিয়েছে যে বাংলাদেশে যে লোন ডিফল্টাররা, তাদের ছবিসহ একটি লিস্ট প্রকাশ করা হোক। এই ধরনের লিস্ট প্রকাশের উদ্যোগ আগেও নেওয়া হয়েছে, কিন্তু আবারও নতুন করে নেওয়া হলো।
আমার সঙ্গে আছে আমাদের সিনিয়র বিজনেস রিপোর্টার তাকি। তাকি, নতুন করে আবার লিস্ট প্রকাশের প্রপোজাল দিয়েছে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, কেন দিয়েছে? এই উদ্যোগটা কিন্তু শুরুতে বাংলাদেশ ব্যাংক নিজেই নিয়েছিল 2014 সালে, কিন্তু তখন ব্যাংক মালিকদের যে সংগঠন, ব্যাংকের ডিরেক্টররা যে সংগঠন চালায়, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস, বিএবি, তারা তখন কোর্টে একটা রিট করেছিল উদ্যোগের বিপক্ষে, যে তখন উদ্যোগটা ছিল যে প্রত্যেকটা শাখায় প্রত্যেক ডিফল্টারের ছবি টানানো থাকবে। সেই রিটের কারণে ওই উদ্যোগটা তখন বন্ধ হয়ে গিয়েছিল। এরপরে 2018 এবং 19 ওই সময়ও দুইবার উদ্যোগ নেওয়া হয়েছে। ওই উদ্যোগ তখন পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কারণে তখন আর আলোর মুখ দেখেনি। ইভেন 2021 সালে আপনি দেখবেন যে ফাইন্যান্স মিনিস্ট্রি এ বিষয়ে একাধিক মিটিং হয়েছিল, যে খেলাপিদের ছবি সহ তালিকা প্রকাশ। তখনও মূলত পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কারণে এটা বন্ধ হয়ে যায়। আপনি জানেন যে আমাদের খেলাপিদের একটা বড় অংশই রাজনীতির সাথে জড়িত, এবং তারাই মূলত হলো পার্লামেন্টে তারা থাকেন বা পার্লামেন্টের নেতৃত্ব দেন বা তারা ব্যবসায় নেতৃত্ব দেন, তারা ইনফ্লুয়েন্সার অলওয়েজ। যে কারণে এই বিষয়টা কখনোই আলোর মুখ দেখেনি, যে কারণে এখন উদ্যোগটা যেখানে সেন্ট্রাল ব্যাংকের নেওয়া উচিত ছিল বা ফাইন্যান্স মিনিস্ট্রি নেওয়া উচিত ছিল, উল্টো এখন সেই প্রস্তাবটা এসেছে ব্যাংকের যে সিও, তাদের যে সংগঠন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস বাংলাদেশ, এবিবি, তাদের পক্ষ থেকে। মানে ব্যাংকের পক্ষ থেকে ঠিক কোন পরিস্থিতিতে এটা নেওয়া হলো? মানে যখন দেখছে যে ব্যাংকগুলোর আসলে লিকুইডিটির খুব অভাব, আসলে যে ব্যাড লোনগুলো, সেই লোনগুলো রিকভার করা খুব প্রয়োজন, এরকম পরিস্থিতির কারণেই কি ব্যাংকের থেকে উদ্যোগটা নেওয়া হলো? ডেফিনেটলি, কারণ আপনি যদি দেখেন যে এখন আমাদের অলরেডি খেলাপি 6.5 লাখ কোটি টাকা আমাদের খেলাপি, যেখানে অর্থাৎ 36% হলো আমাদের টোটাল লোন, যেটা তার খেলাপি 36% প্রায়। সেখানে ব্যাংকগুলো অলরেডি হিউজ স্ট্রেসে আছে লিকুইডিটির। তারা একই সময় আবার গভর্নমেন্ট হিউজ বোরোয়িং বাড়িয়েছে, যে কারণে প্রাইভেট সেক্টরে অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। পাশাপাশি সামনে যদি ইলেকশন হওয়ার পরে ধারণা করা হয় যে ব্যবসা বাড়বে, তখন ডিমান্ড বাড়বে প্রাইভেট সেক্টরে, তখন আসলে ব্যাংক যে এখন যে তাদের লিকুইডিটি সিচুয়েশন, ওই ডিমান্ডটা তখন তারা ফিল আপ করতে পারবে না। এখন যদি এই মুহূর্তে তারা খেলাপি আদায়ে যদি উদ্যোগ ওইভাবে না নেওয়া যায়, তাদের লিকুইডিটি আসলে সাপোর্ট হবে না। তারা আরেকটা সমস্যায় পড়েছে, সেটা হলো বাংলাদেশ ব্যাংক দেখবেন যে রিসেন্টলি প্রায় নীতি সহায়তা, পলিসি সাপোর্টের নামে বেশ কিছু প্রতিষ্ঠানের ঋণ দীর্ঘমেয়াদে 10 থেকে 15 বছর মেয়াদে রিশিডিউল করে দিয়েছে, এবং গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে 2 বছর বা 1.5 বছর গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে, যে সময় তারা কোনো ঋণ পরিশোধ করবে না। এবং এই ঋণের পরিমাণগুলো সব বিগ অ্যামাউন্ট, 300 কোটি টাকা প্লাস প্রত্যেকটা লোন, প্রায় এরকম 500-র মতো লোন রিশিডিউল করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক পলিসি সাপোর্টের হিসেবে। এখানেও ব্যাংকগুলো খুব স্ট্রেসে পড়ে গেছে। ব্যাংকগুলো আসলে এটা চায়নি যে সেন্ট্রাল ব্যাংক এভাবে এত বড় একটা লং টাইম সাপোর্ট দিবে ব্যবসায়ীদের, যেটা তাদের লিকুইডিটি কালেকশন মানে রিকভারিতে একটা বড় চাপ পড়ছে, যে কারণে তারা আরও স্ট্রেসড হয়ে গেছে ব্যাংকগুলো। 12 নভেম্বর তারা গভর্নরের সঙ্গে একটা মিটিং করেছিল, ওই মিটিংয়ের আলোকেই পরে 7 ডিসেম্বরে তারা এই প্রস্তাবগুলো দিয়েছে। এবং এখানে শুধু খেলাপিদের, আমি আরও ইনফরমেশনে যোগ করি যে শুধু খেলাপিদের ছবি টানানো না, তারা আরও কিছু প্রস্তাব দিয়েছে যে খেলাপিরা বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোর্টের পারমিশন ছাড়া তারা বিদেশে যেতে পারবে না, ইভেন তারা কোনো বিজনেস অর্গানাইজেশনে ইলেকশন করতে পারবে না। এ ধরনের কিছু প্রস্তাব দিয়েছে, যাতে খেলাপিরা আরও চাপে পড়ে অন্তত যারা ঋণটা পরিশোধ করে ব্যাংকগুলো। আমরা জানি যে যারা ঋণ খেলাপি তারা সরাসরি অনেকেই রাজনীতির সঙ্গে যুক্ত, সরাসরি যুক্ত না থাকলেও পরোক্ষভাবে যুক্ত। তারাই আবার সংসদের যান, আইন তৈরি করেন। ধরেন যারা ব্যাংকের ডিরেক্টর হয়, হ্যাঁ, তাদের মধ্যে অনেকে আছে যে ব্যাংক ডিফল্টার, আমি যদি ভুল না করি। একদম ডেফিনেটলি, আমি যদি আপনাকে একদম ডেটা দেই, বর্তমান যে 13th যে ন্যাশনাল ইলেকশন হচ্ছে, এই ইলেকশনেও 31 জন খেলাপি ব্যক্তি তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, তারা কোর্টের স্টে অর্ডার নিয়ে। কোর্টের স্টে অর্ডার, তারা খেলাপি মানে ঋণের হিসেবে তারা খেলাপি, কিন্তু তারা কোর্ট বলছে যে তুমি তাদেরকে সিআইবিতে তাকে খেলাপি দেখাতে পারবা না। এই স্টে অর্ডার নিয়ে সে কিন্তু ইলেকশনে অলরেডি কন্টেস্ট করতেছে। এর মধ্যে হয়তো কেউ সে পাশ করে সে পার্লামেন্টে আসবে, পার্লামেন্টে এসে সে খেলাপির পক্ষেই সে তখন আইন প্রণয়ন করার চেষ্টা করবে। এটাও একটা কারণ যে ব্যাংকগুলো চাচ্ছে যে ইলেকশনের আগেই যদি একটু কোনো সেন্ট্রাল ব্যাংক উদ্যোগ নেয়। এই যে সর্বশেষ উদ্যোগটা, আপনি কতখানি আশাবাদী? বাংলাদেশ ব্যাংক নিজেই অটোনমির জন্য কিন্তু একটা প্রস্তাব দিয়েছিল, যে সে চেয়েছিল যে এই সরকারের সময় তার অটোনমিটা কনফার্ম হোক, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক অর্ডারটা কিন্তু কারেকশনের জন্য অলরেডি বাংলাদেশ ব্যাংকের বোর্ড অনেক
ধাপ পেরিয়ে অনেক বাধা পেরিয়ে বাংলাদেশ ব্যাংক বোর্ড সেটা পাশ করেছিল, পাশ করে মিনিস্ট্রিতে পাঠিয়েছে। টিল নাও কোনো আশার আলো নেই। আমরা দেখতে পাচ্ছি না যে টিল নাও বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক অটোনমি যেটা নিশ্চিত করা হবে সেই অর্ডার বাস্তবায়ন হবে, যেখানে সেন্ট্রাল ব্যাংক খোদ নিজের স্বাধীনতাটা এই সময়ে বাস্তবায়ন করতে পারেনি, প্রায় 1.5 বছর টাইম পেয়েছে তারা। আমার কাছে আশার আলো দেখছি না যে এই অল্প কয়েকদিনের মধ্যে এই ধরনের একটা উদ্যোগ অ্যাপ্রুভ হবে গভর্নমেন্টের কাছ থেকে। সম্প্রচার অধ্যাদেশ 2026 খসড়া প্রণয়ন করা হয়েছে। হঠাৎ করেই তথ্য মন্ত্রণালয় থেকে আজকে ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়েছে এবং মাত্র 4 দিন সময় দেওয়া হয়েছে স্টেক হোল্ডারদের তাদের মতামত দেওয়ার জন্য। এটি নিয়ে আমরা একটি স্টোরি করেছি। সেই স্টোরিটি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন শাহরিয়ার মাহি। মাহি, হঠাৎ করে এরকম ওয়েবসাইটে দেওয়া হলো এবং মাত্র 4 দিন সময় দেওয়া হলো, এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়। আবার অধিকাংশ মানুষজন জানেও না যে মাত্র 4 দিন সময় দেওয়া হয়েছে। কেন এরকম ঘটলো? রিপোর্টটি করার সময় আমি যখন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে যোগাযোগ করলাম, সেখানে যিনি জনসংযোগ কর্মকর্তা রয়েছেন তিনি জানালেন যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যম সংস্কারের জন্য একটি উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিল, তার কোনো দৃশ্যমান পদক্ষেপ এখনো পর্যন্ত দেখা যায়নি। এবং যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের হাতে বেশি সময় নেই, এজন্যই আসলে তারা মাত্র 4 দিন সময় দিয়ে এই অধ্যাদেশের যে খসড়া রয়েছে এটির ব্যাপারে তারা মতামত গ্রহণের চেষ্টা করছে। এবং তারা তাদের নিজস্ব ওয়েবসাইটে সেই খসড়াটি পিডিএফ আকারে এবং ডকুমেন্ট আকারে প্রকাশ করেছে। এবং পাশাপাশি সেখানে বলা হয়েছে যে তারা বিভিন্ন ধরনের মতামত গ্রহণ করবেন এই তাদের নিজস্ব ওয়েবসাইট থেকেই আর কি। আপনাকে সংক্ষেপে যদি বলতে বলি যে খসড়ায় কি আছে? খসড়ায় মূলত বলা হয়েছে যে বাংলাদেশের যে সম্প্রচার নিয়ে যে নীতিমালাগুলো রয়েছে তার কিছুটা পরিবর্তন করা হবে, কিছুটা পরিমার্জন করা হবে। কিন্তু সেই খসড়াতে আমরা দেখতে পেয়েছি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা ডিজিটাল সিকিউরিটি অর্ডিন্যান্স যতগুলো ছিল, অর্থাৎ এর আগে গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য যে আইনের ধারাগুলো ছিল তারই বিভিন্ন পুনরাবৃত্তি আমরা এখানে দেখতে পেয়েছি। এবং এখানে বেশ কিছু অস্পষ্ট সংজ্ঞা, অস্পষ্ট শব্দ রয়েছে। যারা গণমাধ্যম বিশ্লেষক রয়েছেন তারাও বারবার এরকম অস্পষ্ট শব্দকে বারবার স্পষ্ট করার তাগিদ দিয়েছেন, কারণ এসব অস্পষ্ট শব্দ ব্যবহার করে আসলে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার একটি অপচেষ্টা করা হতে পারে পরবর্তী সময়ে। বিশেষজ্ঞরা কি বলছেন? বিশেষজ্ঞরা বারবার একই কথা বলছেন যে এত কম সময়ের ব্যবধানে, এত কম সময়ের মধ্যে একটি অধ্যাদেশ জারি করা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। এবং আরও একটি জিনিস আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গণমাধ্যম বিশেষজ্ঞ রয়েছেন এবং গণযোগাযোগ, সাংবাদিকতা থেকে শুরু করে মিডিয়া স্টাডিজের যে বিশেষজ্ঞরা রয়েছেন, যেসব অধ্যাপক রয়েছেন, শিক্ষক রয়েছেন, এই অধ্যাদেশটি তৈরির সময় সেই অংশীজনদের মতামত নেওয়ার প্রয়োজন তথ্য সম্প্রচার মন্ত্রণালয় মনে করেনি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ইউল্যাবে যোগাযোগ করে আমরা পেয়েছি যে তারা আসলে কেউই এই অধ্যাদেশটির ব্যাপারে পূর্ব অবগত ছিলেন না। এমনকি বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের যিনি সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন তিনিও বলেছেন যে যখন এই খসড়াটি তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হলো তখন সেখান থেকে আসলে তাদেরকে জানানো হয়েছে যে মতামত তারা এখন দিতে পারবে। এই খসড়ায় বেশ কিছু আপত্তিকর বিষয় আছে এবং অস্পষ্টতা আছে। তো যদি স্টেক হোল্ডারদের মতামত ঠিকমতো না নেওয়া হয়, সেটাই অল্প সময়ের মধ্যে নেওয়া এবং সেটাকে অ্যাকোমোডেট করা খুব ডিফিকাল্ট, সেক্ষেত্রে কি মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকতার স্বাধীনতার ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটবে? রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন এবং গণমাধ্যম বিশেষজ্ঞ রয়েছেন, তারা বারবারই বলছেন যে এরকম অস্পষ্ট শব্দ দিয়ে তৈরি করা একটি খসড়ার মাধ্যমে আসলে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার প্রচেষ্টা করা অবশ্যই হতে পারে। কারণ এখানে এমনভাবে অস্পষ্ট কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যেগুলোর সাহায্যে খুবই সহজেই গণমাধ্যমের বিভিন্ন কন্টেন্ট, যেহেতু এখন কন্টেন্টের আন্ডারে ওটিটি থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আমাদের যে মূলধারার বিভিন্ন গণমাধ্যম রয়েছে তাদের বিভিন্ন যে কন্টেন্টগুলো আপলোড হচ্ছে সেগুলোকে খুব সহজেই কোনো অপরাধ হিসেবে চিহ্নিত হয়ে যাওয়ার একটি প্রবণতা এখানে ভিক্টিমাইজ করা সহজ হবে। আমরা আশা করি যে এই অস্পষ্টতা দূর না হওয়া পর্যন্ত অথবা অস্পষ্টগুলো বিষয়গুলো দূর করে তারপরে সরকার এটি অনুমোদন নেবেন। ধন্যবাদ মাহি আপনাকে। ধন্যবাদ ভাই।